জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসার যে খারাপ দিকগুলো রয়েছে সেই খারাপ দিকগুলো এখন আমি বলবো। জাপানের ইন্টারন্যাশনাল সার্ভিসে যারা যায় তারা যেমনিভাবে অনেক ভালো সুযোগ সুবিধা পান, তাদের জন্য কিছু ব্যাড সাইড রয়েছে গুড সাইডের পাশাপাশি। তো ব্যাড সাইডের আলোচনা অনেকেই করতে চায় না বা অনেকে করে না। তো আপনাদেরকে ব্যাড সাইডের দিকগুলো আসলে মাথায় রাখতে হবে। খারাপ দিকগুলোর মধ্যে এক নাম্বার যেটাকে আমি বলবো, ইন্টারন্যাশনাল জব ভিসার ক্ষেত্রে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং বলতে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা জব ভিসায় যায় এদের কাজের ধরনগুলো হয় কিন্তু একটু হার্ড লেভেলের জব। এটারও কিছু কারণ রয়েছে, সেটাও আমি বলবো। তো এই কষ্টের কাজগুলোকে আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আবার আপনার জন্য জিনিসটা খারাপ দিক না হয়ে আপনি এটাকে ভালোভাবে রিসিভ করতে পারেন। তো এটা একটা খারাপ দিক, সেটা হচ্ছে যে কাজের ধরনগুলো, যেমন কনস্ট্রাকশন বেস কোম্পানি হতে পারে, বাহিরে ঠান্ডাতে কাজ হতে পারে, আবার গরমেও কাজ হতে পারে, আবার আপনার একটু দূরে লং ডিস্টেন্সে গিয়ে আপনি কাজ করতে হতে পারে। সেই সাথে আরেকটা আছে ওভারটাইম প্রেসারিং। অনেক ক্ষেত্রে কোম্পানির প্রয়োজনে কোম্পানি আপনাকে ওভারটাইম করতে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রেসারাইজ করতে পারে। এখন প্রেসারাইজ বলতে আপনাকে কাজে বাধ্য করে, এটা তো একটা আইনগত দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর যে প্রান্তেই হোক লেবার লতে এটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এটা আসলে প্রেসারাইজ করে কিভাবে? কোম্পানি যখন তার প্রয়োজন মনে করবে যে তার আজকে কাজটা আসলে এখানে শেষ করা উচিত হবে না, বা তাদের যে কোম্পানির রুলস অনুযায়ী যে টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করার জন্য অনেক সময় আপনাকে রিকোয়েস্ট করবে বা বলবে বা ছুটি দিতে চাইবে না যে আজকে ওভারটাইম করতেই হবে। এরকম ডিরেক্টলি করতে হয়। আসলে এটা না করলে হয়তো বা কোম্পানিতে স্টে করাটা বা লং টার্মে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেকেই করে, আবার অনেকেই করে না। তবে আপনি যদি একদম নাই করেন তখন কোম্পানিতে আসলে স্টে করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই ওভারটাইম প্রেসারিংটা আসলে আছে জাপানে, সব কোম্পানিতে না, এটা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ওভারটাইমের যে কাজটা সেটা আপনাকে করতে হয়। তাই এটার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর একটা হচ্ছে হাউস এবং লাইফস্টাইলটা, এখানে ব্যাড সাইডের একটা বিষয় আছে। যেমন হাউসের ক্ষেত্রে আপনার বাসা ভাড়া প্রচুর, এটা একটা জাপানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে হয়তো বা বাংলাদেশ থেকে যখন ইন্টারন্যাশনাল সার্ভিসে জাপানে পাড়ি জমান তারা জানেন না যে হাউস ভাড়া কেমন। হাউস ভাড়া যতই বেশি হোক আবার আপনার ইনকামটাও বেশি থাকে এবং লাইফ স্টাইল আপনার খরচটা বেশি যায়। এটা আমি কয়েকটা উদাহরণ দিব। সেটা হচ্ছে যে, যেমন আপনি যখন জাপানে আপনার লাইফ পরিচালনা করবেন, জীবনযাত্রা পরিচালনা করবেন, ওটার মানটা হবে উন্নত, সেই সাথে প্রাইসটাও হবে অনেক হাই। যেমন ইলেকট্রিসিটি বিলে আপনার চলে আসতে 5,000 টাকা চলে আসতে পারে, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, খরচগুলো আসলে একটু বেশি হয়ে থাকে। তাই আপনারা যারা জাপানে যাবেন এই নেগেটিভ সাইডটাকেও আপনারা মাথায় রাখবেন। এটা ওভারঅল কিন্তু আসলে এটাকে অনেকেই নেগেটিভ হিসেবে নেয় না। আমার ইনকাম যদি 2 লাখ টাকা হয়, আমার ইনকাম যদি 1.5 লাখ টাকা হয়, আমার একটু 8, 10, 20, 15, 20,000 টাকা যাবেই। জাপানে আরেকটা ব্যাড সাইড রয়েছে, যেটা আসলে অনেকেই জাপানে যাওয়ার আগে এটা নিয়ে আসলে তেমন একটা মাথা কামান না। কারণ এটা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এটা আসলে রিকোয়ারমেন্টে থাকে না। কারণ ইন্টারন্যাশনাল সার্ভিসে আপনি কোথাও দেখবেন না যে, বা জাপানিজ ওয়েবসাইটে বা ইমিগ্রেশনের ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট নাই যে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে, কিন্তু ইনডিরেক্টলি আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। এই কারণে যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যায় তারা ল্যাঙ্গুয়েজের কারণে অনেক ধরনের প্রবলেমে পড়ে। তো এটাকে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার প্রবলেম। কারণ আপনি ল্যাঙ্গুয়েজ না জানার কারণে জাপানে গিয়ে আপনি প্রপারলি কমিউনিকেশনটা ধরতে পারতেছেন না, আপনি প্রপারলি কোম্পানির যেই কমান্ডিং ওই জিনিসটাকে আপনি ধরতে পারেন না। আপনি কাজের ক্ষেত্রে কারো কাছ থেকে হেল্প নেবেন বা কাউকে আপনার প্রবলেমের কথা বলবেন, এখানেও আপনি নিজে পড়ে যাচ্ছেন। তারপর আপনার পার্সোনাল লাইফে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আপনি কাউকে গিয়ে বলতে পারেন না। আপনি কোনো বাঙালি যিনি জাপানিজ ভালো পারে তার কাছে যাই শহরাপন্ন হতে হচ্ছে। তারপর যদি আপনি সবচেয়ে বড় সমস্যা পড়বেন যখন আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওখানে বেসিক একটা জাপানিজ পরীক্ষা দিতে হয়। সাধারণ N5, N4 এর কিছু কাঞ্জি লিখতে হয়, আপনাকে কিছু কথা বলতে হয়, যেটা আসলে N4 না জানলে পারা যায় না। তো অনেকেই আমরা যাদেরকে জাপানিজে জব ভিসায় পাঠাই ইন্টারন্যাশনালে, আমরা এদেরকে প্রমোট করি যে মিনিমাম N4টা করে। এটা ব্যাড সাইড বলতে পারেন ইন্টারন্যাশনাল সার্ভিসের।
যে কারণ ইন্টারন্যাশনাল সার্ভিস যেহেতু রিকোয়ারমেন্ট নাই, মনে করে যে আমি ইংলিশ দিয়ে চালা যেতে পারবো, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। জাপানে আপনি গিয়ে আসলে ইংলিশ দিয়ে মুভ করতে আপনি পারবেন না। পারবেন, যেটা পারবেন সেটা হচ্ছে যে অনেক প্রবলেম থেকে যাবে। তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে আপনি পারেন ঠিক আছে, কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজটাকেও পড়বেন। এক্ষেত্রে আপনি জেএলপিটি পরীক্ষা দিতে পারেন। আর একটা ব্যাড সাইড রয়েছে, ডিফারেন্স কোম্পানিতে জব, এক এক কোম্পানিতে এক এক রুলস। অনেকে হয়তো বা ভাববেন যে আমি বাংলাদেশে এই ধরনের কাজ করে গেছি বা এই ধরনের কোম্পানিতে কাজ করে গেছি, বা আমি বিদেশে একটা কোম্পানিতে কাজ করেছি, আমি জানি বিদেশি কোম্পানিগুলো কিভাবে ডিল করে। কিন্তু না, এক এক কোম্পানিতে এক এক ধরনের রুলস থাকে। কোম্পানির ইন্টারনাল কিছু আইন কানুন থাকে, যেমন স্যালারি কেন্দ্রিক হতে পারে, এটা হতে পারে আপনার বোনাস কেন্দ্রিক হতে পারে, আদার্স ফ্যাসিলিটিস কেন্দ্রিক হতে পারে। এই কোম্পানির রুলস গুলোও অনেক ক্ষেত্রে হার্ড হয়ে থাকে। তাই যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা একটা খারাপ দিক আছে জাপানের। অনেক কোম্পানি আছে আপনাকে শনিবার ছুটি দিবে না, অনেক কোম্পানি আছে বলবে যে শনি রবি বন্ধ, অনেক কোম্পানি আছে আপনাকে বাড়িতে আসার ক্ষেত্রে বলবে যে তুমি 1 বছরের ভিতরে বাড়ি যাবে না। যদিও আসলে আসতে পারবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু হয়তো চাকরি থাকবে না বা আপনি সুযোগ সুবিধাগুলো কম পাবেন। কোম্পানি আপনাকে আটকায় রাখবে না, তবে অনেক কোম্পানি এগুলো রুলস করে দেয়, ইন্টারভিউর ক্ষেত্রে বলে দেয় যে তুমি কতদিন থাকবে। যেমন আমাদের কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল, ওখানে একটা প্রশ্নই ছিল যে আপনি জাপানের লং টাইম টানা কতদিন কাজ করবেন বা কতদিন পর আবার বাড়িতে যাওয়া চিন্তা করতেছেন। তো অনেকে অ্যান্সার করছে যে 3 বছরের ভিতরে আমি বাড়িতে আসবো না। এক্ষেত্রে আল্লাহ না করে বাড়িতে কেউ মারা গেল বা কেউ অসুস্থ হলো, আপনি বাড়িতে আসতে চাচ্ছেন, এক্ষেত্রে কোম্পানি কিন্তু বলবে যে তুমি যাই কি হবে, আর বা কোম্পানি এটা ছুটি দিবে, জাপানিজ কোম্পানি আপনার জোর করে আটকাতে পারবে না, কোনো আইনে নেই। আপনি আজকে জয়েন করছেন, চাইলে পরের দিনে রিলিজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কন্ট্রাক্টের ভিতরে যদি কোনো কিছু না থাকে, এটা একটা খারাপ দিক। কোম্পানির রুলস রেগুলেশনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে জাপানের ক্ষেত্রে। এবার সর্বশেষ তার আগেরটা বলবো, সেটা হচ্ছে যে আপনার হোম সিকনেসটা বলতে বুঝাচ্ছি আপনি বাসায় একা একা অসুস্থ হয়ে যাচ্ছেন, তো অন্যের দেশে আপনি সেখানে একাকিত্ব বোধ করবেন। মনে করেন আপনারা যদি দুইজন একই বাসা থাকেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার রুমমেট তো আর অসুস্থ হয়নি, উনি কিন্তু ঠিকই আপনার জবে চলে যাবে, আপনি একা। তো আপনি একা, আপনাকে দেখবে কে? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অসুস্থ হলেন, কেউ একজন মাথায় পানি ঢেলে দিল, কেউ একটা নাফা এনে দিল, কিন্তু জাপানের সিস্টেমটা কিন্তু এরকম না। আপনি চাইলে ওষুধ কিনতে পারবেন না। হ্যাঁ, কিছু ওষুধ কিনা যায়, ফার্মাসির মতন কিছু সুপার শপ ওষুধের দোকান আছে, ওগুলো থেকে আপনি ওষুধ কিনতে পারবেন। তো ওগুলো তেমন একটা কাজ করে না, কাজ করে খুবই কম। প্রপারলি ডাক্তারের প্রেসক্রিপশন করে ওষুধ কিনতে হলে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে, এবং অনেক সময় ডাক্তারের আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, হসপিটালও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপর ওই ডাক্তার সবসময় থাকে না, তারপর হসপিটালও সবসময় খোলা থাকে না, অনেক হসপিটাল থাকে বন্ধ থাকে, অনেক হসপিটালে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আপনি ইমার্জেন্সিও অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবেন, এক্ষেত্রে অনেকে স্ট্রেস হয়ে যায়। আমি এটাকে একটা ব্যাড সাইডের ভিতরে ফেলেছি। আর একটা হচ্ছে যে আপনার এটাকে বলে কন্ট্রাক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। সেটা হচ্ছে যে আপনি কোম্পানির সাথে যদি কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো কিছু কারণে যদি আপনার জব চলে যায়, কোনো কারণে যদি আপনি একটু প্রবলেমে পড়েন, ইনস্ট্যান্ট ওটা থেকে রিকভারি করাটা খুবই টাফ জাপানে। এই কারণে আমরা জাপানিজটাকে বলি যে জাপানটা হচ্ছে একটা রেল লাইনের মতো একটা ট্র্যাক। আপনি প্রপারলি যদি ওই ট্র্যাকে না হাঁটেন, রেলগাড়িটা যদি একটু পড়ে যায়, সে কিন্তু তার উঠানো খুবই টাফ, তাকে উপরে উঠানো। কিন্তু আপনি যদি ওই ট্র্যাকে হাঁটেন, আপনি অনেক দূর চলে যেতে পারেন। একটু ভুল হলে, দিক সেদিক হলে আপনাকে প্রপারলি আবার আগের জায়গায় আসতে একটু কষ্ট হয়ে যায়। তাই ভুলে যদি কেউ চাকরি হারাই ফেলেন বা কোনো একটা সমস্যায় পড়ে যান, অনেকে উঠতে পারে ইজিলি, অনেকে একটু বেশি বেকায় যায়, পড়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। তাই রুলস রেগুলেশন মেলে আপনাকে নিজের রেসপন্সিবিলিটিটা নিজেকেই ওন করতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। এই ভুলগুলো যাতে না হয়। হ্যাঁ, ব্যাড সাইড গুলোকে অনেকে গুড সাইড হিসেবে নিতে পারেন, ব্যাড সাইড গুলোকে আপনি জয় করতে পারেন। আপনার যে দুর্বলতা দিকগুলো রয়েছে সেগুলোকে আপনি সমাধান করে আপনারা চাইলে জাপানে একটা সুন্দর লাইফ করতে পারেন। আর একটা ব্যাড সাইড রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যখন জাপানে পাসপোর্ট হোল্ডার হয়ে যাবে, আগেও একবার বলেছি, সেটা হচ্ছে যে পাসপোর্ট হোল্ডার হয়ে গেলে আপনি চাইলে বাংলাদেশের নাগরিকত্ব থাকবে না আপনার। এটাও ন্যাশনালিটির দিক থেকে, কারণ জাপানিজ আইনে ডুয়েল সিটিজেনশিপ নট অ্যালাউ। হ্যাঁ, এই কারণে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে জাপানের নাগরিকত্ব এজ এ জাপানিজ হিসেবে আপনার নামের ভিতরে একটা জাপানিজ ওয়ার্ড চলে আসবে। তাই এটাও আমি একটা ব্যাড সাইড হিসেবে আখ্যায়িত করছি। তো আপনারা যারা জাপান ইন্টারন্যাশনাল সার্ভিসে যাবেন, তারা জাপানের ইন্টারন্যাশনাল সার্ভিসের আমার গুড সাইড নিয়েও ভিডিও রয়েছে এবং ব্যাড সাইড নিয়ে ভিডিও রয়েছে, এবং আমাদের এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনারা চাইলে
চ্যানেলটা ভিজিট করুন এবং অন্যান্য ভিডিও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা চাহিদা থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।